একজন কথা বলো। স্যার আসসালামু আলাইকুম। হুম, স্যার আমার হ্যাঁ। লাস্ট ক্লাসে হয়েছে অ্যাটিটিউডনাল স্কেলের চ্যাপ্টারটা পড়েছি, চ্যাপ্টার 10। আর হুম। আরেকটা হচ্ছে স্যার চ্যাপ্টার 11 এর হচ্ছে ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটি। ভ্যালিডিটিটা কি ছিল? ভ্যালিডিটি লেভেলটা কি ছিল মনে আছে তোমার? জি স্যার, হ্যাঁ। ভ্যালিডিটিটা হচ্ছে যে আমি যেই রিসার্চটা করছি, মানে আমার অবজেক্টিভ যেটা, সেটাকে আমি অ্যাকচুয়ালি মেজার করতে পারছি কিনা, সেটা হচ্ছে ভ্যালিডিটি। আর রিলায়েবিলিটিটা হচ্ছে স্যার যে কনসিস্টেন্ট বা স্টেবল, মানে আমি যে রিসার্চটা করেছি সেটা কি কনসিস্টেন্ট রেজাল্ট দিচ্ছে কিনা, সেটা হচ্ছে স্যার রিলায়েবিলিটি। গুড। হ্যাঁ, তুমি গত ক্লাসেও অ্যাক্টিভ ছিলে। 123 রোল নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন একটু বলো। হোয়াট ইজ ভ্যালিডিটি এন্ড হোয়াট ইজ রিলায়েবিলিটি? আমরা একটু যা বুঝো আর কি, জাস্ট কথা বলা, আলাপ আলোচনা করা। সাইদুর রহমান কথা বলা। চুপ করে থাকা কোনো বুদ্ধিমানের কাজ না। কথা বলো, তাহলে আমরা সামনে আরো ইয়ে করতেছি। স্যার হুম। ভ্যালিডিটি হচ্ছে হুম। স্যার ভ্যালিডিটি হচ্ছে আমি যে রিসার্চটা করছি সেই রিসার্চটার অ্যাকিউরেসি, আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো যে ইউজ করছি সেই ইনস্ট্রুমেন্ট গুলো কতটুকু অ্যাকিউরেসি দিচ্ছে আমাদেরকে। আর হচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে আমরা কনসিস্টেন্সি অ্যান্ড স্টেবিলিটিটা মেজার করছি টুলের মাধ্যমে, যে টুলগুলো আর কি আমাদের প্রেডিক্টেবল অ্যান্ড অ্যাকিউরেট অ্যান্সার দিচ্ছে কিনা, কনসিস্টেন্ট রেজাল্ট দিচ্ছে কিনা। ওকে, গুড। আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা ইয়ে করবো, সেটা হইলো আহ আলোচনা করব চ্যাপ্টার 12। এটা হচ্ছে সিলেক্টিং এ স্যাম্পল। হ্যাঁ, আমার এখানে একটা শব্দ হইতেছে, এটা তোমরা শুনতেছো না? পাশে ইয়েতে কি ইয়ে লাগবে, কত লাগবে? হ্যাঁ। হ্যাঁ, তো সিলেক্টিং এ স্যাম্পল। ওকে, সো হোয়াট ইজ স্যাম্পল? যে উই নো, এই আমার এখানে একটা শব্দ হইতেছে, পাশের বাসায় যে কি কাজ হইতেছে, শব্দ শোনা যাচ্ছে তোমাদের ওখানে না? বিকট একটা শব্দ। হ্যাঁ, হ্যাঁ, শোনা যায় না? একটা বিকট একটা শব্দ। তো এখানে দেখো, স্টাডি পপুলেশন, স্টাডি পপুলেশন। So we know what is sample from your statistics course, যে একটা নির্দিষ্ট আমরা পপুলেশন বলি, পপুলেশন ইজ টোটাল, যে টোটাল এলিমেন্ট থেকে আমরা যখন কিছু ইয়ে করছি, পিক আপ করছি, দ্যাট ইজ স্যাম্পল। এটা বোঝাচ্ছে স্টাডি পপুলেশন, দিস ইজ, হ্যাঁ, স্টাডি পপুলেশন, দিস ইজ স্যাম্পল ফ্রম from here we selected 6 people. Okay, this is sample. So the concept of sampling, so it is used everywhere. আমরা যখন আমাদের বিজনেস রিসার্চ আলোচনা করছি, যেমন প্রোডাকশন, ইন প্রোডাকশন প্রসেস স্যাম্পল ইজ ইউজড। যে কোয়ালিটি কোয়ালিটি কন্ট্রোল, সেখানে স্যাম্পল ইউজ করা হয়। কত প্রোডাকশনে কিছু কিছু স্যাম্পল নিয়ে, কিছু কিছু প্রোডাক্ট নিয়ে সেখানে তাকে পরীক্ষা করা হয় যে এগুলো ঠিক আছে কিনা, তখন মনে হয় সবকিছু ঠিক আছে। এটা হচ্ছে কি স্যাম্পলিং। যে প্রোডাকশন সব জায়গায় আমরা স্যাম্পলিং ইউজ করি। সো এখানে ফর এক্সাম্পল আমাদের বইতে দিচ্ছে, ফর এক্সাম্পল ইউ আর দা, ইন ইউর ক্লাস দেয়ার আর 100 স্টুডেন্টস। সো উই ওয়ান্ট টু নো দা, we want to know the average age of your class. So 100 student, we can add the age of each and every, and dividing by 100, then we can have exact average. Or we can pick 20 students from among the 100 students, and we can add the exact age of these 20 students and dividing by 20,
we have a average. So it is called estimate. Based on this estimate, so we can say this is the average, not the exact average, but this is the near average of this 100 students. So this is simply sampling and population. Sampling population. This 100 student is population and 20 student is sample. So here population doesn't mean জনসংখ্যা. Population maybe anything. যদি আমরা 100 চেয়ার থেকে আমরা 20টা চেয়ার আমরা কোয়ালিটি দেখব, তো ওই 100টা চেয়ার হচ্ছে পপুলেশন, বা 100টা অ্যানিমেল থেকে 100টা কাউ ডগ এর থেকে আমরা নিব, স্যাম্পল নেব, সেটা পপুলেশন। পপুলেশন ডাজন্ট মিন পিপল, ঠিক আছে? পপুলেশন বলতে এখানে মানুষ বোঝাচ্ছে না, পপুলেশন বলছে অল। অ্যান্ড যেটা আমরা পিক করছি আমাদের এস্টিমেট নেওয়ার জন্য, সেটাকে আমরা বলছি স্যাম্পল। ওকে, সো sampling terminology here I told you. Families living in the city or electoral, যে এখানে আমি একটা এক্সাম্পল ছিল, to have the average age of the students in a class. Maybe you want to know the average income of dwellers of a city. Then you just pick some families as a sample, then you have the average. Okay, and also for example, এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছে, who will win the election. For example, two parties, who will win? Then you can have some sample from the population, from the people, and you can have the opinion. So যেটাকে আমরা করছি, all the people, all the elements, that is called static population and denoted by capital N. ঘরের একটা অবস্থা। বোঝা গেল? তাহলে আমরা static population denoted by capital N and the sample from the population is denoted by small n. Okay, number of the sample and sample size. Sample size is number of students or number of families we pick from the population is called sample size. যে আমরা যতগুলো সিলেক্ট করেছি এই পপুলেশন থেকে, এটাকে আমরা বলছি স্যাম্পল হিসেবে সিলেক্ট করেছি, এটা বলছি আমরা স্যাম্পল সাইজ, এবং সেটা স্মল এন দ্বারা ডিনোট করছে। হ্যাঁ, ওকে। Then the way you select students, families, or electors is called the sampling design or sampling strategy. আমরা যে পদ্ধতিতে এই স্যাম্পলটা পিক করছি তাকে বলছে স্যাম্পলিং ডিজাইন or sampling strategy. Then each student, family, or electors that becomes the basis for selecting your sample is called the sampling unit or sampling element. Okay, একটা যে ইউনিটকে, যদি আমরা 20 জন ছাত্রকে আমরা সিলেক্ট করেছি স্যাম্পল হিসাবে, প্রত্যেক ছাত্রকে আমরা একজনকে বলছি একটা স্যাম্পল ইউনিট, স্যাম্পলিং ইউনিট আর স্যাম্পলিং এলিমেন্ট। হ্যাঁ, অথবা আমরা বলছি যে পুরো সিরিজ থেকে কতগুলো ফ্যামিলিকে আমরা সিলেক্ট করেছি অ্যাভারেজ ইনকাম অ্যাসেস করার জন্য, তো প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা বলছি স্যাম্পলিং ইউনিট আর স্যাম্পলিং এলিমেন্ট। দেন a list identifying each student, family, or elector in the study population is
কল্ড দ্য স্যাম্পলিং ফ্রেম, যে আমরা যে লিস্টে দেখছি যে যাকে যাকে আমরা সিলেক্ট করেছি এগুলো বলছি স্যাম্পলিং ফ্রেম। হ্যাঁ, দেন the findings based on the information obtained from our respondents sample are called sample statistics. Your sample statistics become the basis of estimating the prevalence. আমরা যে এই স্যাম্পল গুলার বেসিসে এগুলাকে আমরা ক্যালকুলেট করি যে একটা রেজাল্ট পেয়েছি, এবং এটার নাম হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। আর পুরো পপুলেশন 100 জনকে যদি আমরা এই আলাদাভাবে জিজ্ঞেস করি, সেগুলোকে অ্যাড করে 100 দিয়ে ভাগ করছি, তো সে যদি অ্যাকচুয়াল যে ইয়েটা পাবো সেটাই বলছে পপুলেশন মিন অর পপুলেশন প্যারামিটার। স্যাম্পলের যে অ্যাভারেজ সেটাই বলছে আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, আর পপুলেশনের যে অ্যাভারেজ তাকে বলছি আমরা পপুলেশন প্যারামিটার্স অর পপুলেশন মিন। ওকে, ঠিক আছে, এবারে একজন একটু পড়ে যাও এগুলো এগুলো কি বলা হয়েছে, তাহলে আমরা সামনে এগোবো। ফার্স্টে হচ্ছে গিয়ে পপুলেশনটা কি? পপুলেশন হচ্ছে গিয়ে অল দ্য এলিমেন্টস যেগুলো থাকে, সেটা হতে পারে কোনো একটা ফ্যামিলিতে অথবা কোনো একটা কমিউনিটিতে সব এলিমেন্টস, অথবা পুরা একটা ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে, যেটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করে থাকি, যেটাকে স্টাডি পপুলেশন বলা হয়। And সেটা সেটা মানুষ না হইতে পারে, তুমি 100টা মোবাইল ফোন থেকে 10টা সিলেক্ট করে নিছো, এই 100টা যে মোবাইল ফোন সেটাই পপুলেশন। পপুলেশন মিন্স অল নট All. পিপল। ওকে ওকে, তারপরে এন্ড স্যাম্পল হচ্ছে কি দ্য স্মল গ্রুপ অফ যে কোনো এই যে এলিমেন্টস গুলো আছে তার মধ্যে থেকে যে স্মল গ্রুপ অফ এলিমেন্টস কে আমি সিলেক্ট করতেছি, যেগুলো সিলেক্টেড সেটা হচ্ছে আমাদের স্যাম্পল, যেটাকে আমরা স্মল এন দ্বারা ডিনোট করে থাকি। আর দ্য নাম্বার অফ যে কয়টা আমি স্যাম্পলকে সিলেক্ট করছি বা যে কয়টা এলিমেন্টকে সিলেক্ট করছি সেটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ। আর হচ্ছে যেভাবে আমি সিলেক্ট করতেছি হইতে পারে আমি একটা আরবিট্রারি অথবা র্যান্ডম ওয়েতে সিলেক্ট করতেছি, অথবা কোনো ক্রাইটেরিয়াকে ধরে সেটার উপর ভিত্তি করে আমি স্যাম্পল সিলেক্ট করতেছি, সেটা হচ্ছে আমার স্যাম্পলিং ডিজাইন অর স্ট্র্যাটেজি। আর এক্ষেত্রে প্রত্যেকটা যে স্যাম্পল আছে, সিলেক্টেড স্যাম্পল যে 20টা স্যাম্পল সিলেক্ট করছে, এক্ষেত্রে প্রত্যেকটা স্যাম্পলকে আমাদের স্যাম্পলিং ইউনিট অথবা স্যাম্পলিং এলিমেন্ট বলা হয়ে থাকে। আর Okay. এই প্রত্যেকটা যে স্যাম্পলের যে একটা লিস্ট থাকে, যে আমি 20টা স্যাম্পল নিয়েছি এটার একটা লিস্ট, ওটা হচ্ছে গিয়ে স্যাম্পলিং ফ্রেম। আর ওকে যেটার রেজাল্টটা এই যে স্যাম্পল যেগুলো আমরা বের করেছি সেটার উপর ভিত্তি করে আমরা রেজাল্টগুলো দেখে তারপর একটা রেজাল্ট পাচ্ছি, অথবা যে ফাইন্ডিংটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে স্যাম্পল স্ট্যাটিস্টিক, যেটা স্যাম্পলের উপর ভিত্তি করে আমরা যে কনক্লুশন অথবা রেজাল্টটা পাচ্ছি। আর লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে পপুলেশন মিন, যেটা হচ্ছে গিয়ে আমার যে টোটাল এই যে টোটাল ফোন ওইগুলার মনে করেন যে টোটাল সবগুলা ফোনের দাম কত, প্রাইস রেঞ্জগুলো বের করার জন্য সবগুলাকে যখন আমি যোগ করে তারপর হচ্ছে কি অ্যাভারেজ করতেছি, সেটা হচ্ছে পপুলেশন প্যারামিটার। আর যদি কিনা সেটা শুধুমাত্র ওই স্যাম্পল যে 20টা সিলেক্ট করছি সেটার জন্য করা হয়ে থাকে, সেটা হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ আয়শা। আর কেউ বলবা, তারপর আমরা সামনে যাব। এনিবডি? So principles of sampling. So a sampling there are 3 principles according to this book. Say for example, we want to know the average age of some students. So we selected 4 students from among the class. 4 জনকে নিয়েছি, student A, B, C, D, 4 students, and age of A is 18 years, B 20 years, C 23, and D 25. Okay, তো না এখানে বলে এই 4 জন, তো 4 জন থেকে 4 জনের যে আমরা এভারেজ এজ আমরা এটা নিব, এখান থেকে একটা স্যাম্পল নিব আমরা। কিভাবে? প্রথম বলছে 2 জন করে, 4 জন থেকে আমরা 2 জন করে র্যান্ডমলি আমরা স্যাম্পল নিব। এই স্যাম্পল নিয়ে আমরা এটা কয়টা কম্বিনেশন হতে পারে? এগুলো 6 কম্বিনেশন 4 জনের।
A plus B, A plus C, A plus D, B plus C, B plus D, C plus D, এইভাবে 6টা কম্বিনেশন করছি আমরা। আরো হইতে পারে, আরো অনেক হইতে পারে। আমি জানি তিনজন হইলে 1000 কম্বিনেশন হয়, 4 জন আরো অনেক বেশি। তো আমরা এখানে 6টা কম্বিনেশন আমরা ইয়ে করছি, করে দেখলাম যে ওদের এভারেজ এজ আমরা বের করছি। তো 19 ইয়ার্স, হ্যাঁ, তারপরে বিভিন্ন এগুলো বের হয়েছে। এখন আমরা যদি অ্যাকচুয়াল যদি নেই, এই যে 4 জনের টাকা আমাকে যোগ করার পরে আমরা যদি অ্যাকচুয়াল যে এভারেজ এজটা বের করি, দ্যাট ইজ 21.5 ইয়ার্স, 21.5 বছর সবার। কিন্তু এখানে বলছে আমাদের যখন স্যাম্পল নিয়েছে 2টা করে, তখন কোথায় 19, কোথায় 25, 20.5, 21.5, 22.5 এভাবে বের হয়েছে। তাহলে এটা কি জন্য বের হলো? এই যে ডিফারেন্সটা, আমরা টোটাল পপুলেশন মিন 21.5 আর স্যাম্পল মিন হইলো, দিস ইজ আ স্যাম্পল মিন, যে কোনো একটা কম্বিনেশনে স্যাম্পল মিন আরো অনেক হইতে পারে। হ্যাঁ, এটা স্যাম্পল মিন। এই যে ভেরিয়েশন হচ্ছে, যদি যেটা এক্স্যাক্টলি দুইটা আছে সেম, আর যে বাকিগুলা ভেরিয়েশন, এগুলাকে আমরা বলছি স্যাম্পলিং এরর। এই যে পার্থক্যটা হইল, যে 21.5 বছর জায়গায় 19 বছর পাইছি আমরা এখানে স্যাম্পল করতে যাইয়া, তাহলে এখানে 2.5 ইয়ার্স কম, আবার 24 এখানে 3.5 ইয়ার্স বেশি। এই যে বিষয়গুলো, এগুলো আমরা বলছি স্যাম্পলিং এরর। ওকে, এখন এই যে যেমন ডেভিয়েশন, স্যাম্পল আপ টু স্যাম্পল 6, তারপরে স্যাম্পল এভারেজ, এই যে এগুলো বের করা হয়েছে দুইটা কম্বিনেশন নিয়ে। পপুলেশন মিনটা আমরা, অথবা যে 21.5 বছর, এখানে হচ্ছে পপুলেশন মিন আর পপুলেশন প্যারামিটার। দিস 21.5 ইজ পপুলেশন মিন আর পপুলেশন প্যারামিটার। যে অ্যাকচুয়াল গুলো আমরা যোগ করে 4 দিয়ে ভাগ দিচ্ছি, আমরা এটা পাইছি। তাহলে স্যাম্পল এভারেজ আর স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এন্ড পপুলেশন মিন আর পপুলেশন প্যারামিটার, এই দুইটা কম্পেয়ার করছি। দিস ইজ দ্য ডিফারেন্স এ এন্ড বি এর মধ্যে। এই ডিফারেন্সটা আমরা পাচ্ছি। যেখানে যেখানে ডিফারেন্সটা পাচ্ছি, এটা হলো আমাদের বলছে আমরা স্যাম্পলিং এরর। তো এই ডিফারেন্স গুলা কোথাও কম, কোথাও বেশি, আবার এক্স্যাক্টলি একই রকম আছে, যেখানে কোনো এরর নাই। তাহলে এখানে বলছে প্রিন্সিপাল 1, in a majority of in a majority of cases of sampling, there will be a difference between the sample statistics and the population mean, which is attributed to the selection of the units in the sample. যে আমরা এখানে এই যে পপুলেশন প্যারামিটার আর স্যাম্পলিং স্ট্যাটিস্টিক্স, স্যাম্পল স্ট্যাটিস্টিক্স মধ্যে যে ডিফারেন্সটা, সো দিস ইজ দ্য ডিফারেন্স। এটা কোথাও বেশি, কোথাও কম। হোয়াই? বিকজ অফ দ্য সিলেকশন অফ স্যাম্পলিং ইউনিট। আমরা কোন ইউনিট সিলেক্ট করছি, কোনটাকে সিলেক্ট করছি, তার উপর বেস করে আমাদের এটা ইয়ে করছে। এখন যদি আমরা বলি একটা সিটির এভারেজ ইনকাম বের করবো, যা সিটি ডুয়েলার্স এভারেজ ইনকাম, আমরা এটাকে দেখাইতে পারি এভারেজ ইনকাম পার মান্থ 50,000, এটাও দেখাইতে পারি 5,000। হ্যাঁ, কিভাবে আমরা কোন আসলে কাকে আমরা সিলেক্ট করছি? আমরা খুব যাদের অবস্থা ভালো, যারা রিচ, তাদেরকে সিলেক্ট করছি, হ্যাঁ, অথবা যারা পুয়ার তাদেরকে সিলেক্ট করছি? তার উপর নির্ভর করছে আমাদের এই যে ডিফারেন্স, এই স্যাম্পলিং এরর। সো প্রিন্সিপাল 1 এটাই বলছে, হুইচ ইজ attribute, এখানে বলছে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এন্ড দ্য ট্রু পপুলেশন মিন, এখানে দ্য ডিফারেন্স which is attributed to the selection of the units in the sample. অনেক সময় অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়েতে, যে আসলে কাকে আমরা স্যাম্পল ইউনিট হিসেবে ধরছি তার উপর নির্ভর করতেছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেল? So it depends, this is the principle 1. একজন একটু বলো তাইলে, আয়শা বলো কি বলছে এটা।
তো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল 1 আমরা যেই স্যাম্পলটা সিলেক্ট করব, এখানে যেমন উদাহরণে বলা হয়েছে যে 4 জন ইন্ডিভিজুয়াল আছে, তো কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। এখন যেহেতু কম্বিনেশন ডিফারেন্ট হচ্ছে, যেমন সিটি ডিউলার্স এর কথা যেটা বলা হয়েছে, এখানে যেমন যদি একই এনভায়রনমেন্টের যে হচ্ছে গিয়ে হাই ইনকাম করতেছে, দুইজন একই এনভায়রনমেন্ট, এদের কম্বিনেশন করা হলে দেখা যাবে যে সিটি ডিউলার্স এর ইনকামটা বেশি দেখাচ্ছে। আবার হুম। যদি দুইজন যে হচ্ছে গিয়ে লো ইনকাম ক্যাটাগরিতে, তাদের দুজনে যদি আমরা অ্যাভারেজ করি, তখন আমাদের রেজাল্ট কি দেখাচ্ছে যে এটা অনেক বেশি কম দেখাচ্ছে। তো দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের স্যাম্পলিং এরর হওয়ার সম্ভাবনা আছে। স্যাম্পলিং এরর হওয়ার মেইন কারণটা হচ্ছে বিকজ অফ দ্য সিলেকশন অফ দ্য স্যাম্পলস। এখন একদম দুইটা সেম ক্যাটাগরির যদি নিয়ে থাকি, তাহলে কি হবে, ইদার আমার বেশি দেখাবে, না হলে কম দেখাবে। So, according to the principle 1, in a majority of cases of sampling, there will be a difference between the sample statistics and the true population mean, which is attributable to the selection of the units in the sample. তার মানে আমি যেমন স্যাম্পলটা সিলেক্ট করতেছি, সেই সিলেকশনের উপর কিন্তু এই স্যাম্পলিং এররটা নির্ভর করে থাকে। গেলে যেমন ইদানিং আমাদের ইয়েতে আসতেছে যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আসে যে কে মানে নির্বাচনে কে জয়লাভ করবে, কে সরকার করবে, কে ইয়ে হবে, এই যে জিনিসগুলো আসতেছে, তো এটা আমরা স্যাম্পলের উপর সবার মতামত না সম্ভব না। স্যাম্পল, এখন এই স্যাম্পলটা আসলে কাকে কাকে ইয়ে করা হয়েছে, এভরিবডি ইজ বায়াসড। কেউ হাইলি পজিটিভ দিবে, কেউ হাইলি নেগেটিভ দিবে। তো সেই জন্য স্যাম্পল আমরা এটাকে ধরতে পারি না, কারণ এখানে ধরতে পারি যে আসলে কি এটাকে র্যান্ডম ইয়ে করা হয়েছে, যে মানে যে রিসার্চার সে জানেই না যে আসলে ইয়ার আইডেন্টিটি কি, যে স্যাম্পলের আইডেন্টিটি কি, সে কি চিনবে, সে একদমই র্যান্ডম, তাইলে সেটা এক ধরনের রেজাল্ট আসবে। আবার যদি সে যে একই ধরনের লোককে তার ব্যাকগ্রাউন্ড জেনেই তাকে জিজ্ঞেস করছে কে নির্বাচনে জয়লাভ করবে, তাহলে সেটা আমাদের মানে সেটা এক ধরনের রেজাল্ট আসবে। সো এই প্রিন্সিপাল 1 সেখানে বলছে যে ইট ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য সিলেকশন অফ স্যাম্পল, তুমি কাকে সিলেক্ট করছো তার উপর নির্ভর করছে এই স্যাম্পলিং এরর। দেন প্রিন্সিপাল 2 তে বলছে এখানে 3টা স্যাম্পল হিসাবে 4 জন থেকে 3 জনকে নেওয়া হয়েছে, 3 জন করে কম্বিনেশন, আগেরটাতে ছিল 2 জন আর এটাতে 3 জন। তো 3 জন করে নিয়ে একই পদ্ধতিতে, যে এখানে স্যাম্পল অ্যাভারেজ এন্ড পপুলেশন অ্যাভারেজ দুইটাকে ইয়ে করে, এখানে যে ডেভিয়েশন হয়েছে, হাইয়েস্ট ডেভিয়েশন -1.17 আর +1.17, এখানে রেঞ্জ কম, আগেরটাতে রেঞ্জ অনেক বেশি, পরেরটাতে রেঞ্জ কম। সো কেন, এখানে বলছে এখানে আমাদের স্যাম্পল সাইজ বড়, সেই জন্য এই রেঞ্জটা, ডেভিয়েশনের রেঞ্জটা কম সেখানে। সো this is how we develop the principle 2. The greater the sample size, the more accurate the estimate of the true population mean. Sample size টা যত বড় হবে, আমাদের এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্সটা পপুলেশন মিনের তত কাছাকাছি থাকবে। যদি আমরা 4টা নিতাম, তাহলে এক্স্যাক্টলি পপুলেশন মিন আর স্যাম্পল মিন একই রকম হইতো। আমরা 3টা নিছি, 3টা নেওয়াতে আমাদের এই স্যাম্পল এররটা হচ্ছে, 2টা নেওয়াতে এই ডেভিয়েশনটা আরো বেশি দেখাচ্ছে, যদি একটা দিলে আরো বেশি দেখাইতো, আরো বেশি হইতো। সো দ্য গ্রেটার দ্য স্যাম্পল সাইজ, দ্য মোর অ্যাকুরেট দ্য এস্টিমেট অফ দ্য ট্রু পপুলেশন মিন। এবার এটা একটু বলে একজনের, তারপরে আমরা সামনের দিকে যাব। স্যার প্রিন্সিপাল 2 তে মূলত স্যার প্রিন্সিপাল 2 তে মূলত বোঝানো হয়েছে যে স্যাম্পল সাইজটা যত বেশি হবে, আমাদের স্ট্যাটিস্টিক্স আর স্যাম্পল মিন পপুলেশন মিনের সাথে ততটা মিলবে বা ততটা মিলার পসিবিলিটি থাকবে, কাছাকাছি থাকবে। ধরা যাক একটা ডেটা সেটে পপুলেশন আছে 100 জন, মানে 100 ইউনিট। তো এখন যদি স্যাম্পল সাইজ আমরা 20টা নিই, তাহলে দেখা যাচ্ছে স্যাম্পল মিন আর পপুলেশন প্যারামিটারের মাঝখানে ডিফারেন্সটা বেশি হওয়ার পসিবিলিটি থাকবে, কারণ হচ্ছে এখানে কিছু বায়াসড ডেটা থাকতে পারে, যেগুলোর কারণে পপুলেশন মিন
আর স্যাম্পল মিনের মধ্যে পার্থক্য তৈরি হবে। তো সেজন্য আমরা যত বেশি স্যাম্পল নিতে পারবো আমাদের ততটা কাছাকাছি বা একুরেট উত্তর আসার অ্যান্সার আসার পসিবিলিটি থাকবে আর কি। তো সেজন্য অধিকাংশ টাইম রিসার্চার চেষ্টা করে কিভাবে অধিক স্যাম্পল নেওয়া যায় যদি তার সিচুয়েশন তাকে সাপোর্ট করে। ওকে, থ্যাংক ইউ। এরপরে প্রিন্সিপাল 3 বলছে the greater the difference in the variable under study in a population for a given sample size, the greater the difference between the sample statistics and the true population mean. The third principle, কি বলছে, যদি এই যে স্যাম্পল বা এই যে পপুলেশন বলছে এখানে ভেরিয়েবল, সেগুলোর ডিফারেন্সটা যদি অনেক বেশি হয়, নাম্বার তাদের ইয়েটা মানে কি বলা যায়, তাদের ম্যাগনিটিউড যদি অনেক বড় হয়, তাহলে বোঝা যাবে এই স্যাম্পলিং এররটা অনেক বেশি হবে, মানে ডেভিয়েশন হবে। যেমন আমি যদি ফর এক্সাম্পল তোমার যে ক্লাসে, সো আন্ডার গ্রাজুয়েট ক্লাসে সবার যে স্টুডেন্টদের বয়স মোর অর লেস কাছাকাছি, হয়তো 6 মাস 1 বছর এদিক সেদিক হইতে পারে, সবার একই বয়স, এই সর্বোচ্চ হয়তো ডেভিয়েশন 2 বছর হইতে পারে, 1 বছর 6 মাস, বা একই এজে আছে, সো এখানে খুব কম। কিন্তু যারা আমাদের এই যে এক্সিকিউটিভ প্রোগ্রামে যারা পড়াশোনা করে, তাদের কারো বয়স আছে 40, কারো আছে 25, কারো 30, হ্যাঁ, বা 50ও থাকতে পারে বয়স, হ্যাঁ, বিভিন্ন বয়সের আছে। আমাদের একটা প্রফেশনাল ইয়ে আছে মাস্টার্স, সেখানে যে বিভিন্ন ইয়েতে বিভিন্ন জব করে, কারো বয়স আছে একদম 50-র কাছে, কারো বয়স আছে 30-র কাছে, তাহলে সেখানে এই স্প্রেডটা অনেক বেশি। এই বেশি হওয়ার কারণে আমরা যদি আন্ডার গ্রাজুয়েট থেকে 4 জন স্টুডেন্ট স্যাম্পল নিয়ে আমরা একটা ইয়ে করি এবং টোটাল পপুলেশন মিনের সেটা কাছাকাছি থাকবে, কিন্তু যদি আমরা সেই প্রফেশনাল যারা চাকরিজীবী যারা কোর্স করছে তাদের কাছ থেকে যদি আমরা এরকম সেই 4 জনকে নিয়ে আমরা যদি এইভাবে একই পদ্ধতিতে আমরা যদি ইয়ে করি, এই স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এন্ড পপুলেশন মিন দুইটা ডিফারেন্সটা দেখি, সেখানে এই স্প্রেডটা অনেক বেশি হবে, ডিফারেন্সটা অনেক বেশি দেখাবে। সো দিস ইজ the third principle is based on this discussion, that is the greater the difference in the variable under study in a population for a given sample size, the greater the difference between the sample statistics and the true population mean. এখন বুঝে গেল? এটা একটু বলো একজনে, থার্ড প্রিন্সিপালটা কি বলছে? স্যার এখানে থার্ড প্রিন্সিপালটা বোঝাচ্ছে যে আমাদের ডেটা সেটের মধ্যে যে ভেরিয়েবল গুলো থাকবে বা ডেটা থাকবে, ওই ডেটাগুলোর মধ্যে যদি ডিফারেন্স বেশি হয় বা ভেরিয়েন্স বেশি, ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স যদি বেশি হয়, তাহলে ওইটার স্ট্যাটিস্টিক্যাল যেই বা স্যাম্পলিং যেই মিন আসবে বা স্ট্যাটিস্টিক্স আসবে, ওটা এবং অ্যাকচুয়াল মিন বা পপুলেশন প্যারামিটারের মাঝখানে ডিফারেন্সটাও তত বেশি আসবে। অর্থাৎ ভেরিয়েবলের মাঝখানে যদি ডিফারেন্স বেশি থাকে, আমাদের ইরর হওয়ার মানে স্ট্যাটিস্টিক্যাল ইরর হওয়ার পসিবিলিটি বেশি। ধরা যাক একটা কোম্পানিতে 10 জন স্টাফ কাজ করতেছে বা 10 জন এমপ্লয়ার্স আছে, ওখান থেকে বা 4 জন আছে, আমরা 4 জন নিয়ে কাজ করি, একজনের বয়স 30, আরেকজনের বয়স 40, আরেকজনের বয়স 50, আরেকজনের 60। যদি আমরা র্যান্ডমলি 30 এবং 40 বছর বয়সের 2 জনকে নিয়ে একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার আসবে 35 এভারেজ। কিন্তু আবার যদি অন্যদিকে র্যান্ডমলি 50 আর 60 বছর বয়সের 2 জনকে নিয়ে আমরা একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করি, ওই সময় আবার এভারেজ এসে পড়তেছে 55। তো এখানে অলমোস্ট আমাদের বিশাল বড় একটা ডিফারেন্স আসতেছে। আবার যদি আমরা পপুলেশন প্যারামিটার তৈরি করি, তাহলে হয়তো আমার এভারেজটা থাকবে 40-র আশেপাশে। তো আমার এখানে 5 থেকে 7 বছরের করে কি একটা ইরর আসতেছে, 5 থেকে 7 বছরের একটা ইরর। এখানে এই ইররটা তৈরি হচ্ছে কারণ হচ্ছে 4টা ডেটার মাঝখানে ডিফারেন্স বেশি ছিল, প্রত্যেকটা ডেটার মাঝখানে অলমোস্ট 10 করে ডিফারেন্স ছিল, সেজন্য আমাদের ইররটাও বেশি আসতেছে। ওকে, সো আমরা এই যে based on these 3 principles, so there are some factors affecting the inferences drawn from sample. আমরা স্যাম্পল থেকে যে এটা নিচ্ছি, কিছু ফ্যাক্টর এখানে বলছে একই কথা, the size of the sample,
সো আমাদের স্যাম্পল সাইজটা ভেরি ইম্পর্টেন্ট। দেন the extent of variation in the sampling population, what we told immediately before, যে আমরা যেটা একটু আগেই বলছি, যেটা স্যাম্পলিং পপুলেশন যে ভেরিয়েশনটা, এটা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি একটা ডেভেলপড কান্ট্রি সেখানে যাই, যদি আমরা অ্যাভারেজ ইনকাম দেখি, সেখানে একদম রিচ, হাইলি রিচ, মেবি 5%, 2%, বাকিদের অ্যাভারেজ ইনকাম কাছাকাছি দেখবে। কিন্তু আবার আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে বলি, সেখানে দেখা যাবে যে ইনকাম ভেরিয়েশন অনেক বেশি, অনেক বেশি কমন পিপল পাশাপাশি একই এরিয়াতে বাস করছে, দুজনের ইনকামের অনেক ভেরিয়েশন আছে। তো এইভাবে আমরা যদি স্যাম্পল নেই, তো এখানে ইয়েটা বেশি হবে, স্প্রেডটা বেশি হবে। যাই হোক, এটা বুঝছো আশা করি, তিনটা প্রিন্সিপাল থেকে এগুলো আসছে। আমাদের এইমস ইন স্যাম্পলিং, সিলেক্টিং স্যাম্পল, আমরা কেন স্যাম্পল ইয়ে করি? স্যাম্পলিং ইজ ডান বাই নন র্যান্ডম মেথড, স্যাম্পলিং, ফ্রেম, এগুলো আচ্ছা আমরা করে থাকি কারণ আমরা সবগুলোকে আসলে ইয়ে করতে পারি না, 100% কখনো আমাদের ইয়ে সম্ভব না। ধরো আমরা কোথায় ইয়ে করি, প্রোডাকশন প্রসেস, সেখানে স্যাম্পল ইউজ করি। তোমার ধরো আমরা যে বিজনেস রিসার্চ করছি কোয়ালিটি কন্ট্রোলে, ধরো লবণ, এসিআই কোম্পানির লবণ, যে 1 কেজি লেখা 1 কেজি প্লাস মাইনাস 5 গ্রাম, তো সেখানে এই প্রোডাকশনের মাঝে মাঝে যদি একটা ইয়ে নেওয়া হয়, নিয়ে ইয়ে করা হয়, এটা ঠিক আছে কিনা আসলে এইভাবে নেওয়া হয়, অথবা তার কোনো ধরনের কোয়ালিটি টেস্ট করা হয়, যে মাঝে মাঝে নেওয়া সেটাই। কিন্তু 100% এটা সম্ভব না। আবার 100% করতে গেলে দেখা যাবে যে সেখানে মিস্টেক আরো বেশি হবে, অনেক বেশি হবে। সো এই স্যাম্পলিং লজিক্যাল আমাদের স্যাম্পলিং করা, এবং আমার রিসার্চে স্যাম্পলের মাধ্যমে বেশিরভাগ আমরা করে থাকি। এরপরে টাইপস অফ স্যাম্পলিং এখানে বলছে বেসিক্যালি, এখানে তোমার আমরা যেগুলো আলোচনা করবো সেটা এখানে ডায়াগ্রামেটিক্যালি দেওয়া আছে, এটা তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের স্যাম্পলিং। বেসিক্যালি একটা বলছে র্যান্ডম অর প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা নন র্যান্ডম অর নন প্রবাবিলিটি স্যাম্পলিং ডিজাইন, সিলেক্টিং এ প্রিডিটারমাইন্ড স্যাম্পল সাইজ। দুইটা, বেসিক্যালি দুইটা, একটা হলো র্যান্ডম, নন র্যান্ডম। র্যান্ডম মানে প্রবাবিলিটি যেখানে আছে, মানে সেটা মানে বাই চান্স, বাই চান্স যেটা হয় সেটাকে আমরা হচ্ছে র্যান্ডম, সেটা হচ্ছে প্রবাবিলিটি বের করা হয়। আর নন র্যান্ডম আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এই দুইটাই বেসিক্যালি। নেক্সট ওয়ান ইজ মিক্সড স্যাম্পলিং, হয়তো যেখানে দুইটারই কম্বিনেশন, দুইটাই ইউজ করে, সেটা আমরা হচ্ছে মিক্সড স্যাম্পলিং। সো হোয়াট ইজ র্যান্ডম স্যাম্পলিং? যে র্যান্ডম স্যাম্পলিং আর প্রবাবিলিটি স্যাম্পলিং বলছে ইচ এন্ড এভরি আইটেম in the population, each element in the population has an equal and independent chance of selection in the sample. যে প্রত্যেকটি আইটেম, যখন একটা লটারি টিকিট, বিভিন্ন লটারি প্রাইজ বন্ড, এগুলো যখন পিক আপ করা হয়, তখন সেখানে যদি এমন হয় যে প্রত্যেকটা আইটেম ইকুয়াল চান্স আছে, ইকুয়াল চান্স, কোনো বায়াসনেস নাই, এমন ভাবে করা হবে যে ইকুয়াল চান্স আছে, এটাই হয়, তাহলে সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। কোনটা আসবে এটা বলা যাচ্ছে না, সেটা র্যান্ডম স্যাম্পলিং আর প্রবাবিলিটি স্যাম্পলিং। আরেকটা বলছে প্রবাবিলিটি কেন বলি, যে আমরা যদি 100টা আইটেম থাকে, তাহলে একটা হবে 1 ডিভাইডেড বাই 100, যা হয় 0.001, এটা হবে, এটা হবে তার প্রবাবিলিটি। র্যান্ডমলি যখন আমরা সিলেক্ট করব 100টা থেকে একটা, কারণ তার প্রবাবিলিটি 0.001, সেই জন্য এটা বলছে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং ডিজাইন। এবং ইচ আইটেম হ্যাজ ইকুয়াল চান্স। ইন্ডিপেন্ডেন্ট কেন বলছে, যে এখানে একটার উপর আর একটা ডিপেন্ড করছে না। যদি এমন হয়, এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে 20 জন ছাত্র আমরা এভারেজ এইজ আমরা নিচ্ছি, তাহলে 100 জন থেকে আমরা 20 জন, আমি র্যান্ডমলি চুজ করছি, কে পড়বে আমরা জানি না। আরেকটা হইলো, এটা বলছে ইকুয়াল চান্স,
ইন্ডিপেন্ডেন্ট চান্স বলছে এখানে যদি 5 জন বলছে, 5 জন একত্র হইয়া বলছে আমরা যা করবো 5 জন, যদি সবাই এই একজন পার্টিসিপেট করে সবাই করবো, আর একজন কোঅপারেট না করলে আমরা কেউ করবো না, তাহলে একজনের চুজিংটা নির্ভর করছে আরেকজনের উপরে। সো এটার নাম হলো, এটা তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কারোর সাথে কেউ সম্পর্ক নাই, কোনো ইয়ে নাই, যে পরে সেই সেই ইয়ে করবে, এটাই বলছে কি ইন্ডিপেন্ডেন্ট চান্স। যাই হোক, আমরা এখানে এটার কনসেপ্টটা ইয়ে করি যে র্যান্ডম স্যাম্পলিং, ইট ইজ র্যান্ডমলি সিলেক্টেড, হ্যাঁ, লাইক লটারি টিকিট, লাইক প্রাইজ বন্ড, হ্যাঁ, যে কোনো একটা কে আসবে আমরা সেটা জানি না কার ভাগ্যে। সো সেটাই তোমার প্রবাবিলিটি স্যাম্পলিং। ওকে, এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে বলছে কিভাবে এখানে দ্য ফিশ বল ড্র, তোমরা লটারির ইয়ে দেখছো কিনা, সবার টিকিটের, লটারির টিকিট কিনছো তোমরা, বলো একজন কিনছো, দেখছো? হ্যাঁ, বলো যে এটা লটারিটা কিভাবে প্রাইস পাওয়া যায়, একজন একটু বলো। স্যার ফার্স্টে হচ্ছে লটারি সেল করা হয়, তো হচ্ছে ক্রয় করার পর ড্রর মাধ্যমে হচ্ছে পাওয়া যায়, যারটা হ্যাঁ। ওঠে আর কি, র্যান্ডমলি যারটা ওঠে নাম্বার। ওই একটা বক্সের মধ্যে ইয়ে করে ওরা একটা একটা করে টানে, হ্যাঁ, টানে কে পাইছে। সো দিস ইজ সিম্পলি ফিশ বল ড্র, মানে যে যার ভাগ্যে হয় এটা টেনে নিল। এখন আমি ক্লাসে 100 ছাত্রের মধ্যে 20 জনের কে আমি স্যাম্পল হিসেবে নিব, নিয়ে এই ধরনের আমি সবার রোল নম্বর লিখে একটা বক্সে ফেললাম, অথবা সবার নাম লিখে বক্সে ফেললাম, একটা একটা করে 20টা আমি ইয়ে করলাম। এটা হইলো ফিশ বল ড্র। আর একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, যে এটা আমরা এই মুহূর্তে এখানে ইয়ে করতে পারছি। আমরা এখন জেনে রাখবো যে এখন যেমন লটারি বা ইয়েটিয়া আমাদের প্রাইজ বন্ড ড্র হয় যে মাঝে মাঝে, দেখো সেগুলা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে সবগুলা নাম্বার দেওয়া হয়, এবং একটা নির্দিষ্ট সফটওয়্যার আছে, সেখানে চারটা কার্ডটা পড়বে কেউ জানে না, কম্পিউটার ওই সফটওয়্যার মাধ্যমে তার নির্দিষ্ট ইয়েতে সে নিয়ে আসবে কে হবে। এবং অনেক সময় যে কোম্পানির যে আইপিও, এখন যে কি এই যে শেয়ারের জন্য প্রাথমিকভাবে যে অ্যাপ্লিকেশন করে, তো সেখানে এইভাবে হয় যে নাম্বারগুলো সেখানে দেওয়া হয়, নাম্বারগুলো দিয়ে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে সেটা র্যান্ডমলি সিলেক্ট করে থাকে। আরেকটা বলছে এই টেবিল অফ র্যান্ডমলি জেনারেটেড নাম্বারস, যে যারা স্ট্যাটিস্টিশিয়ান, যারা রিসার্চ করেছে স্কলাররা, তারা এরকম র্যান্ডম টেবিল ইয়ে করে দিছে, সেটা ইউজ করে অনেক সময় আমরা এখন এটা আমরা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আমরা ওটা যেতে পারবো না, আমরা মনে রাখবো যে র্যান্ডম টেবিল ইউজ করে এটা করা হয়ে থাকে। আমরা এই তিনটা এমনি মনে রাখবো আমরা এখানে, যে একটা হলো সিম্পল ট্রেডিশনাল একদম ওই লটারির টিকিটের মতো, আর কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এটা হয়ে থাকে, আর হলো এই টেবিল অফ র্যান্ডমলি জেনারেটেড নাম্বারস। হ্যাঁ, তো এবং র্যান্ডম এইভাবে ইয়েতে টেবিল দেওয়া থাকে, বইয়ের প্রত্যেক রিসার্চ বইয়ে আছে, স্ট্যাটিস্টিক্স এর পিছনে বই আছে, সেটা ওরা ইউজ করে করা হয়ে থাকে। স্যার ফিশ বোর্ডের সাথে যে বোর্ডটা ইউজ করা হয়েছে ওয়ার্ডটা, এটা কি ওই যে বক্সের মাধ্যমে তুমি দেখে সেজন্য? এটা কিছু যায় আসে না, এটা জাস্ট একটা নাম দিছে। হ্যাঁ, তুমি একটা টেবিলে একটা ইয়েতে রাখো, বক্সে রাখো, অসুবিধা নেই, সেটাই বক্সে রাখো, বাটিতে রাখো, একটা নাম দিয়েছে আর কি। হ্যাঁ, এখন একটা বলছে কি স্যাম্পল উইথআউট রিপ্লেসমেন্ট, স্যাম্পল উইথ রিপ্লেসমেন্ট, অর্থাৎ যেটা উঠাবে সেটা আর ফেলবে না, সেটাকে আর রিপ্লেস করবে না। আর বলছে যেটা উঠাবে সেটা আবার দিবে ইয়েতে, তোমার নাম উঠছে সেটাকে আবারও দিবে, আবারও দিয়া তখন আবার ঘুরাইয়া পরের জন্যটা উঠাবে, যদি তোমারটা আবার উঠে সেটা আর দেওয়া হবে না, পরে আরেকটা টানবে। অর্থাৎ ওই টিকিট গুলো ফেলে দেওয়া হবে না, আবার দেওয়া হবে। তো এখানে দুইটা পদ্ধতি বলছে, এটা খুব কিছু না, এটা তোমরা দেখলে বুঝবে। স্পেসিফিক র্যান্ডম প্রবাবিলিটি ডিজাইনস সিম্পল
একটা সিম্পল প্রবাবিলিটি হইলে আমরা যেটা এতক্ষণ বলছি এটা বলছে কি SRS, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এই প্রত্যেকটার ইকুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চান্স অফ বিং চুজেন, এটা সিম্পল, প্রত্যেকটাকে একসাথে করা হবে। আর স্ট্রাটিফাইড স্যাম্পলিং হচ্ছে ধরো সেখানে স্ট্রাটিফিকেশন মানে যে আলাদা ভাগ করা হবে। ধরে আমরা যে 20 জন ছাত্র নিব, 100 ছাত্র থেকে আমরা 20 জনকে নিব, এবং আমরা কোনোভাবে হয়তো বুঝতে পারছি যে মেল ফিমেলের মধ্যে কোনো বয়সের অ্যাভারেজে পার্থক্য থাকতে পারে, তখন আমরা মেল থেকে হয়তো 10 জন নিলাম, ফিমেল থেকে 10 জন নিলাম। এটা হচ্ছে স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আমরা র্যান্ডম নিয়ে নিচ্ছি কিন্তু দুইটা ইয়েতে ভাগ করছি, দুইটা ক্লাসে ভাগ করছি। অথবা আমরা কি করলাম, সায়েন্স স্টুডেন্ট, কমার্স, বিজনেস স্টুডেন্ট, নন বিজনেস স্টুডেন্ট, আমাদের ক্লাসে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আবার সায়েন্স থেকে আর্টস থেকে আসছে, নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ইন্টারমিডিয়েট, তাহলে আমরা এই আলাদা ভাগ করে দিলাম। হ্যাঁ, অথবা আমরা করতে পারি যে আমরা যে তাদের ব্যাকগ্রাউন্ড যে স্কুলে পড়ছে, যে আরবান বা সাব আরবান, এইভাবে আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, তো এই যে কথা মানে আমরা যেটা আমরা চিন্তা করবো, স্যাম্পলিং ডিজাইনটা করবো আমরা এইভাবে যদি ভাগ করি, তাহলে আমরা বলছি এটা কি স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। যে প্রথমটা সিম্পলটা 100 জন থেকে আমরা 20 জন নিচ্ছি, আর স্ট্রাটিফাইড হলো আমরা মেল ফিমেল ভাগ করি, মেল থেকে 10 জন, ফিমেল থেকে 10 জন। অথবা এটাকে বলছে ডিসপ্রপোর্শনেট, সমান সমান দিলাম। আর প্রপোর্শনেট দিলাম কেমনে, আমরা মনে করি মেল আছে, মেল স্টুডেন্ট 60 জন, ফিমেল স্টুডেন্ট 40 জন, তাহলে আমরা সেই ক্ষেত্রে যে ফিমেল থেকে নিব হয়তো 8 জন, আর মেল থেকে নিবে 12 জন, তাহলে আমরা এটা প্রপোর্শনেট যে হিসেবে পার্সেন্টেজ হিসেবে নিলাম। দিস ইজ স্ট্রাটিফাইড। ওকে, এটা বলছে প্রপোর্শনেট র্যান্ডম স্যাম্পলিং, তো এটা বলি স্ট্রাটিফাইড স্যাম্পলিং। ঠিক আছে, দেন আনাদার ওয়ান ইজ, এখানে স্টেপ গুলো এগুলো তোমরা দেখলে বুঝবে, তোমরা এগুলো পড়ে নিবা। তারপরে ক্লাস্টার স্যাম্পলিং, যে ক্লাস্টার হচ্ছে ডিফারেন্ট গ্রুপস, ক্লাস্টার মিন গ্রুপ। এখন যদি এই পপুলেশন যদি ওয়ার্ল্ডলি জিওগ্রাফিক্যালি ডিসপার্সড হয়, আমরা এখানে একটা ক্লাসের কথা বলছি, বা একটা ইউনিভার্সিটি বলতে পারি, একটা ফ্যাকাল্টি বলতে পারি, এটাকে আমরা বলছি হয়তো স্ট্রাটিফাইড স্যাম্পলিং এ, কারণ একই জায়গায় আছে। আর ক্লাস্টার স্যাম্পলিং যদি আমাদের পপুলেশন যদি এমন জায়গা হয়, এটা বড় একটা সিটিতে আছে, বা বড় একটা ডিস্ট্রিক্টে আছে, বড় একটা দেশের, পুরা দেশের ইয়ে করতে হবে, তখন আমরা সেখানে ক্লাস্টার করি। এখন যদি ফর এক্সাম্পল যে আমরা যদি এমন একটা স্টাডি করি, হ্যাঁ, যে যাদের বয়স 18 বছরের উপরে, 18 থেকে 30 বছর বা 20 থেকে 30 বছর, এই ডেমোগ্রাফিক গ্রুপে 20 থেকে 30 বছর ডেমোগ্রাফিক এই গ্রুপের মধ্যে যে তাদের ইন্টারনেট ইউজ টেন্ডেন্সি কেমন, আমরা এটা একটা ফেসবুক ইউজ টেন্ডেন্সি, সোশ্যাল মিডিয়া, যেগুলো একটা স্টাডি করবো আমরা, তখন সেই ক্ষেত্রে কি করব আমরা, এই যদি আমরা শহর থেকে নেই একরকম হবে, গ্রাম থেকে নিলে একরকম হবে, আবার এখানে অথবা আমরা যদি এরকম নেই যে কলেজ স্টুডেন্ট আফটার হাই স্কুল, আমাদের কলেজ লেভেলে যে স্টুডেন্টদের যে সোশ্যাল মিডিয়া ইউজ কত ঘন্টা ইউজ করছে, এটার উপরে আমরা একটা স্টাডি করব, বা তাদের যে টেন্ডেন্সি কোন সময় ইউজ করছে। তাহলে এখানে যে আফটার হাই স্কুল, এখানে বিভিন্ন ধরনের রেজাল্ট আসবে, যে গ্রাম, শহর, অথবা আরবান, সাবারবান, অথবা আমরা এখানে আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়াম আছে, মাদ্রাসা আছে, বা পড়াশোনা করে না টেকনিক্যাল এডুকেশন আছে, পড়াশোনা করে না এমনও আছে। আমরা সবাইকে যদি ইনক্লুড করতে যাই, তাহলে আমাদের এখানে ক্লাস্টার স্যাম্পলিং, যে হয়তো আমরা প্রথমে বিভিন্ন বিভাগে ভাগ করব, 4টা বিভাগে ভাগ করে ফেলবো, আবার 4টা বিভাগের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউশনে ভাগ করব, আবার ইনস্টিটিউশনের প্রত্যেকটা ক্লাস থেকে হয়তো আমরা 2 জন করে নিব। এই যে বিভিন্ন ধরনের আমরা ডিভাইড করছি,
এটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ঠিক আছে, এখন একজন একটু বলো, আমি 2 মিনিট সময় দিলাম, এই ক্লাস্টার স্যাম্পলিংটা পড়ে আমার একটু একজন বলবা হোয়াট ইজ ক্লাস্টার স্যাম্পলিং। স্যার দেখা যাচ্ছে না আমাকে? রাখো। স্যার এখন দেখা যাচ্ছে? বলো। হ্যাঁ, আচ্ছা স্যার, ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে প্রথমত আমরা পুরো ডেটা সেটকে বা পপুলেশনকে ডিফারেন্ট ক্লাস্টারে ভাগ করব, মানে গ্রুপে ভাগ করব। যেটা বলতেছিলাম, ধরা যাক একটা পুরো বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে আমরা ডেটা কালেক্ট করতে যাচ্ছি স্টুডেন্টদের কারিকুলাম অ্যাক্টিভিটিসে ইন্টারেস্ট বা তাদের কোন জায়গাতে তাদের আগ্রহ বেশি ওগুলার ডেটা কালেক্ট করার জন্য। তো ওই ক্ষেত্রে আমরা পুরো দেশকে প্রথমত, যেহেতু বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্ট আছে, আমরা 64টা ক্লাস্টারে ভাগ করলাম। তো তারপর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করার সুযোগ না থাকলে আমরা ওই ক্লাস্টারগুলো থেকে র্যান্ডমলি বা অন্য কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে 5 থেকে 10টা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ওই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে থেকে পরে আমরা উপজেলা ভিত্তিক বা র্যান্ডম কোনো বেসিসে স্কুলগুলো থেকে ডেটা কালেক্ট করলাম। তো সো এখানে এটার উদ্দেশ্য কি ক্লাস্টার স্যাম্পলিং? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ক্লাস্টার স্যাম্পলিং? স্যার, ক্লাস্টার স্যাম্পলিং এর অবজেক্টিভ হচ্ছে প্রাইমারিলি যখন আমরা ডেটা কালেক্ট করব, পুরো পপুলেশন তো আমাদের অ্যানালাইজ করা পসিবল হবে না, বা যদি পসিবল না হয় তখন আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করব যাতে করে আমাদের একটা রেশনাল রেজাল্ট দেয়। আর ক্লাস্টার স্যাম্পলিং এর মাঝখানে আমরা আরো কয়েকটা মানে স্যাম্পলিং মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো পরবর্তীতে, যেহেতু মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং একটা সিস্টেম আছে। ওখানে দেখা যাচ্ছে আমরা ক্লাস্টার স্যাম্পলিং এর আন্ডারে র্যান্ডম অথবা কোটা বা যে কোনো সিস্টেম আবার অ্যাপ্লাই করতে পারবো ফার্দার স্টেজ হিসাবে। তো সেজন্য এটা আর কি একটু প্রায়োরিটাইজ করা হয় বেশি। আর এটা কাজ করাটা একটু সিস্টেমেটিক ওয়েতে যায়, যেটা একটা এটা যেন যেন প্রত্যেকটা পকেট থেকে আমাদের আমরা স্যাম্পলিংটা আমরা নিতে পারি। জি, মানে আমাদেরকে বলা হইলো যে আমরা এখন বাংলাদেশের হয়তো যাদের যাদের বয়স ওকে একটা ফর এক্সাম্পল যে 18 থেকে 25-এর মধ্যে, আর এদের এদের যে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস ওকে এই এটা কেমন, তখন আমরা যদি একটা নির্দিষ্ট বলে যে পুরো যত স্টুডেন্ট আছে, হয়তো লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, বলবো যে এখান থেকে 1000 স্টুডেন্ট সিলেক্ট করে আমরা স্যাম্পল নেব। এই 1000 স্টুডেন্ট যদি আমরা শুধু ঢাকার থেকে নিয়ে নেই অথবা চিটাগাং অথবা একটা গ্রাম থেকে নিয়ে নেই, এটা আমাদের পুরো এটাকে রিপ্রেজেন্ট করবে না, পুরো যে পপুলেশন তাকে কখনো রিপ্রেজেন্ট করবে না। সেই জন্য আমরা 1000 নিব, কিন্তু আমরা কি করব, ফার্স্ট মেবি উই ক্যান ডিভাইড ক্লাস্টার বলতে গ্রুপ। সো আমরা এই গ্রুপিং করতে পারি, 4টা বিভাগ করতে পারি, আবার বিভাগের মধ্যে বিভিন্ন হ্যাঁ উপজেলা এটা ইয়ে করতে পারি বা জেলা করতে পারি, বা সেখানে গিয়ে আবার বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে, এই স্কুল কলেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আমরা ভাগ করতে পারি। ভোকেশনাল আছে, জেনারেল আছে, মাদ্রাসা আছে, তারপরে এরকম অনেক আরো বিভিন্ন ধরনের থাকতে পারে, এগুলোকে আমরা ভাগ করব করে আবার বিভিন্ন ইয়ের থেকে বিভিন্ন ক্লাসে পড়ে সেটা ভাগ করে, তখন প্রত্যেকটা ক্লাস্টার থেকে হয়তো আমরা যদি 10 জন 100 জন করে এইভাবে নেই, 50 জন করে নেই আমাদের ইয়ে অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী, তখন আমরা যখন এই 1000 জন নিব বা যাই নেই, তখন দেখবো যে সেটা আমাদের প্রত্যেকটা পকেট থেকে আমাদের এই রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা রিয়েলি এটা পাবো। যদি আমরা ঠিক একই জায়গার থেকে নেই, একই এরিয়া থেকে নিয়ে নেই, তাহলে সেটা পাবো না। এই জন্য এটাকে বলছে, সো দিস ইজ দ্য অবজেক্টিভ অফ ক্লাস্টার স্যাম্পলিং, টু রিপ্রেজেন্ট দ্য হোল পপুলেশন। আমাদের যে টার্গেট পপুলেশন, এই সব জায়গা থেকে সব পকেট থেকে আমরা নিয়ে নিচ্ছি স্যাম্পলিংটা, এমন একটা সিস্টেম নেব আমরা। তাহলে দ্যাট ইজ ক্লাস্টার স্যাম্পলিং। সেটা যদি এমনিতে নেই যে সবার নাম লিখে আমরা ইয়ে করে টান দিয়ে নেই, দেখা যায় এক জায়গা থেকে পড়ে যাবে অনেক, সেটা আমরা পাবো না। ওকে,
So this is another type of probability sampling. তারপরে যেমন এখানে যে ভাগ করছে অস্ট্রেলিয়ার কনটেক্সট এরা দিছে, তারা কিভাবে ভাগ করছে এটা দেখাইছে। এরপরে আসছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখানে প্রথম হইলো কোটা স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, জাজমেন্টাল স্যাম্পলিং আর পজিটিভ স্যাম্পলিং, এক্সপার্ট স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, এইসব বিভিন্ন ধরনের এগুলো আমাদের রিসার্চে আসছে। তোমরা এগুলোকে ডিটেলস ইয়েতে করতে হবে, আমি জাস্ট আইডিয়াটা ইয়ে। সো নন প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে প্রত্যেকটা এলিমেন্টে ইকুয়াল চান্স নেই, এখানে কোনো ধরনের যে সার্ভেয়র রিসার্চারে বায়াস কাজ করে, যে না প্রবাবিলিটি না নিয়ে আমি এমন ভাবে ইয়ে করবো, হ্যাঁ, তো যে যাতে এখানে রিসার্চারের কিছু জাজমেন্ট কাজ করবে, হ্যাঁ, যেমন ইফ ইট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ, ওকে, কোয়ালিটেটিভ রিসার্চ হইলে আমার একটা জিনিস জানতে হবে, তখন আমি দেখবো কে জানে, আমি তার কাছে যাব, আমার এখানে প্রবাবিলিটি নিয়ে দরকার নাই। একটা হিস্টোরিক্যাল ইভেন্ট আমাকে জানতে হবে বা যে কোনো একটা কিছু, তখন আমি চিন্তা করবো যে কে আসলে এই ইভেন্টটা জানে, আমি তার কাছে যাব স্যাম্পল হিসাবে, সবার কাছে আমি যাব না। বা এটাকে, তো এই যে আমার জাজমেন্টটা অ্যাপ্লাই করছি, এটা বলছি কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং, where there is researcher's judgment is applied, researcher bias is applied for the reason, for the sake of research, that is নন প্রবাবিলিটি। এই নন প্রবাবিলিটির প্রয়োজন আছে যে আমি জাজমেন্ট যদি অ্যাপ্লাই করতে হয় মনে করি, বা আমাকে যদি এই ধরনের বায়াসনেস প্রয়োজন হয় করা যেতে পারে, তো সেটা হলো নন প্রবাবিলিটি। আমাদের কোটা স্যাম্পলিং, যদি আমরা যে এই যে 100 স্টুডেন্ট আমরা যদি এখানে ইয়ে করলাম, প্রথমে আমরা যে কোটা প্রথম যে 20 জন ঢুকছে আমরা তাদেরই নিয়ে নিব, হ্যাঁ, তাদেরই নিয়ে নিব, তাদেরকে আমরা 20 জন দিব। তারপরে এটা একটা, তারপরে হইতে পারে যে আমরা সায়েন্স থেকে আসছে সেখান থেকে 5 জন নিব, আর্টস থেকে 5 জন নিব, কমার্স থেকে নিব, হ্যাঁ, এইভাবে কোটা অ্যাপ্লাই করছি। এটা কোটা স্যাম্পলিং। কোটা মানে যে কোনো একটা প্রপোর্শন, যে কোনো একটা গ্রুপ থেকে এক একটা প্রপোর্শন নিব, কোনখান থেকে, অথবা একটা পার্সেন্টেজ দিতে পারে, কত পার্সেন্ট থেকে নিব। আমরা যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, হয়তো আমরা যদি বলি ফোর্থ ইয়ার স্টুডেন্ট, ফোর্থ ইয়ার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, অ্যাভারেজ এইজ, হ্যাঁ, অ্যাভারেজ এইজ বের করবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফোর্থ ইয়ার, এখানে আর্টস থেকে বলবো যে আমরা 40% নিব, তারপর সায়েন্স থেকে নিব 20%, তারপর কমার্স থেকে নিব, এইভাবে আমরা ইয়ে করি, যদি অ্যাপ্লাই করি আগে থেকে কোনো কারণে, সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং। আর অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং বলছে অনেক সময় আমরা যে কোনো একটা প্রোডাক্ট, কথার কথা এইটা, যে হোয়াট ইজ দ্য কাস্টমার্স অ্যাটিটিউড টুয়ার্ডস দিস প্রোডাক্ট, কাস্টমার অ্যাটিটিউড কেমন, কাস্টমার কেমন, তখন সেটা আমরা একটা মার্কেট প্লেসে, ধরো আমরা সেখানে একটা ইয়ে করলাম, মার্কেটে যারা ঢুকছে বা যারা ক্রয় করছে, সেখানে যদি আমরা মার্কেট প্লেসে বা যে কোনো একটা জায়গায় আমরা ইয়ে করি যে আসলে আমাদের এই প্রোডাক্টটা কেমন, তাহলে সেখানে কাদেরকে নিবে আমরা জানি না আগে থেকে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি যে আমার সামনে পড়ছে, এটা হলো অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। অথবা আমি বলছি যে আমার এই ক্লাস থেকে আমি 10 জন স্টুডেন্ট নিব এই জিনিসটা জানার জন্য বা স্যাম্পল হিসাবে, তখন সেখানে আমরা বললাম যে যারা আগে ঢুকছে, অথবা যারা পরে এটা যাবে তাদেরকে আমি নিব, অথবা আমি বলবো যে যাদের অড রোল নাম্বার তাদেরকে আমি ইয়ে করবো। তো এখানে আমার জাজমেন্টও কাজ করছে, বাট অ্যাক্সিডেন্ট কে পড়ছে আমি জানি না, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। এটা অনেকটা কোটার মতোই, বাট অ্যাক্সিডেন্টাল হচ্ছে একদম একদম আরো বেশি ওপেন, যেটা আমি জানি না কে আসলে এতে পড়বে, আমি বলতে পারি না, সেটা অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। জাজমেন্টাল স্যাম্পলিং আর পারপাসিভ স্যাম্পলিং, সেটা হইলে একদম আমি ইচ্ছা করি যে অ্যাজ এ রিসার্চার যে আমি একে নিব, আমার ইয়েতে একে নিব না, ফর দ্য সেক অফ দ্য রিসার্চ, হ্যাঁ, সো সো
বুঝা গেল? তো ফর দ্য সেক অফ দ্য রিসার্চ, ইন সাম রিসার্চ ওয়ার্ক, যে আমরা সেখানে নিজস্ব জাজমেন্ট আমরা ইউজ করে থাকি, একদম পারপাসফুলি একে নিব না, এরকম যদি হয় সেটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। এবং এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা স্যাম্পল নিচ্ছি কেন আমরা সেখানে বায়াস করছি, যে আমরা কাকে, হ্যাঁ এটা করা যেতে পারে কোনো ক্ষেত্রে। আমরা যেমন আমরা 10 জন ছাত্রকে সিলেক্ট করব কোনো একটা ভলান্টিয়ার ওয়ার্ক, তো সেখানে যে 10 জনকে ওকে র্যান্ডম, যে আগে থেকে জানি না কাকে নিব, 10 জন যে কোনো, তখন আমরা দেখবো যার একটু বেশি, যে হয়তো ফিজিক্যালি স্ট্রং মনে করি আমরা, তাকে আমরা করব, অথবা যে বেশি সেটাকে ম্যানেজেবিলিটি, আমরা তাকে নিব। ঠিক এই ধরনের জাজমেন্টাল, যেটাগুলো পারপাস জাজমেন্টাল স্যাম্পলিং। দেন এক্সপার্ট স্যাম্পলিং, যে এক্সপার্ট স্যাম্পলিং হচ্ছে এরকম ওই জাজমেন্টালের মতোই, এরকম এক্সপার্ট থাকবে এবং সে তার অনুযায়ী সে যাকে করে ওটার কাছাকাছি, এটা এক্সপার্ট স্যাম্পলিংটা এখানে বলছে কি, দ্য ওনলি ডিফারেন্স বিটুইন, একই রকম between judgment sampling and expert sampling is that in case of the former, it is entirely your judgment as to the ability of the respondents to contribute to the study. But in case of expert sampling, your respondents must be known experts in the field of interest to you. This is again used in both types of research. এখানে আসলে আমি কেন করছি, যে প্রথমটা এক্সপার্ট স্যাম্পলিং আর জাজমেন্টাল স্যাম্পলিং এর মধ্যে খুব বেশি নাই। প্রথমটা বলছে যে আমি পারপাসফুলি কাউকে করছে, আর এক্সপার্ট মানে সে আসলে খুব এক্সপার্ট, আমি জানি এটার উপরে, তখন তাকে করছে। দেয়ার ইজ আসলে ভার্চুয়ালি নো ডিফারেন্স এক্সপার্ট এবং জাজমেন্টাল স্যাম্পলিং। আসসালামু আলাইকুম স্যার, আমার জাজমেন্টাল সায়েন্স এটা নিয়ে একটু কোশ্চেন ছিল কি স্যার? জাজমেন্টাল হইলো, আমি মনে করছি এখন আমি 10 জন ছাত্রকে সিলেক্ট করব, আমি মনে করছি তোমাকে আমি নিব, তোমাকে আমি করব, বা আরেকজনকে আমি অন্যদের, কেন সেটা আমার ভিতরে কোনো একটা কাজ করছে, আমার একটা পারপাস কাজ করছে যে এরাই ভালো করবে, এই জন্য এটা জাজমেন্টাল। ধরো কোনো কাজের জন্য আমি মনে করছি যে এটার উপযুক্ত, এটাই করতে হবে, এটা কোনো রিজন নাই, যে এই জাজমেন্টটা কে করছে, এটা যে করছে, যে রিসার্চার সেই করে দিচ্ছে, এর মধ্যে জাজমেন্টাল স্যাম্পলিং। এখানে প্রত্যেকটা আইটেমের বা প্রত্যেকটা এলিমেন্টের কোনো যে ইকুয়াল চান্স নাই সেখানে, কারণ সেখানে জাজ করছে কাকে নিবে, সেটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। বুঝা গেছে? ইকুয়াল চান্স নাই, এরকম বলতে পারো এখন রিসার্চার যাকে পছন্দ করছে তাকেই নিবে, এটা জাজমেন্টাল স্যাম্পলিং। শুধু কথা। তারপরে যদি আমি কম্পেয়ার করি এরকম ভাবে, যে বলো স্যার জাজমেন্টাল যে এই বিষয়টা, এটাকে যদি আমি এরকম ভাবে কম্পেয়ার করি, যে স্যার আমরা যদি বলি যে ফাইন্যান্স, আমরা তো ফাইন্যান্স করেছি, ফাইন্যান্স ইজ জাজমেন্টাল সায়েন্স, সায়েন্সের সাথে রিলেটেড করি, আর কেমিস্ট্রি বা ফিজিক্স এগুলো একটা পিওর সায়েন্স। তো জাজমেন্টাল সায়েন্স মানে আমি এখানে কোনো ধরনের বায়াসনেস একটা কাজ করবে, আর আমি ডিরেক্টলি রিসার্চের ক্ষেত্রে আমি ডিরেক্টলি ইনফরমেশনটা নিয়ে নিলাম বা কোনো একটা ডাটা নিয়ে নিলাম সরাসরি ভাবে, এটা হলো জাজমেন্টাল। আর পিওর মানে আমি যে এক্সপার্টিস দ্বারা আমি এখানে এক্সপার্ট করে এলাম, বা আমি এখানে কোনো কোয়ান্টিটেটিভ কোনো কাজ করলাম, ওইটা হলো পিওর, যেটা দুইটার মধ্যে যে এক্সপার্ট। এখন আমি কোনো একটা কাজ করাবো বা কোনো একটা দিব, আমি দেখলাম যে এই ছাত্র এটার উপর এক্সপার্ট, এই সাবজেক্টের বা এই ছাত্রের উপর আমি মনে করছি, আমি তাকে স্যাম্পল হিসেবে নিব, ঠিক আছে, বলছি এটার উপর এক্সপার্ট সে। আর জাজমেন্টাল যেমন এটা রিসার্চার জাজমেন্ট কাজ করে, যারা আমি সাধারণত যারা আমার জাজমেন্ট, আমি যারা কোয়ান্টিটেটিভ এরিয়াতে ভালো ম্যাথ পারে, ভালো ইংলিশ পারে, আমার কাছে মনে হয় এরা ভালো, ম্যাথ ইংলিশ সায়েন্স এগুলো যারা পারে তারা খুব ভালো, এটা আবার একটা জাজমেন্ট। তা আমি হয়তো কোনো কাজে রিসার্চ কাজে মেয়েদেরকে নিব, আমি ট্রেনিং দিব, ফর এক্সাম্পল রিসার্চ ট্রেনিং। তো আমি মনে করি যারা, আমি একটা পরীক্ষা নিব বা আমি জানি এখন যারা কোয়ান্টিটেটিভ এরিয়াতে ভালো ম্যাথ পারে বা ভালো পারে, ইংলিশে ভালো,
কমিউনিকেশন ভালো, আমি তাদেরকে নিব। এটা এক ধরনের জাজমেন্ট, ঠিক আছে। আবার আরেকজন রিসার্চার হয়তো নেবে না ওই ধরনের কাজ করবে, যে কে বেশি লয়াল, একদম স্যারকে বেশি, আমি তারে নিব। হ্যাঁ, তো এটা নির্ভর করছে আবার কে বেশি পরিশ্রমী, কেউ আরেকজন দিল না, যে বেশি পরিশ্রমী তারে নেওয়া হবে, যে চেষ্টা করতেছে। তো এক ধরনের জাজমেন্ট সেখানে কাজ করে স্যাম্পলিং এর বেলায়, এটা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং, ঠিক আছে। এখন আসছে স্নোবলিং। স্নোবল স্যাম্পলিং এটা ইউজ হয় বেশিরভাগ এতে, যেমন there are some phenomenon, কিছু ইস্যু আছে যেটা আসলে তুমি জানো না এই এর পপুলেশন। আমরা জানি একটা কিছু স্টাডি করব, কিন্তু স্যাম্পল হিসাবে আমরা কাকে নিব, আমরা নিব, কিন্তু এরা কোথায় আছে, এদের অবস্থান আমরা জানি না, এদেরকে ট্রেস করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কোনোভাবে হয়তো একজনকে ট্রেস করব, একজনকে ট্রেস করলে সে আরো 3 জনের নাম বলবে, ওই 3 জন আরো 3 জনের নাম, 9 জনের নাম বলবে। তো এই হোল নেটওয়ার্কটাকে তখন আমি পেয়ে যাব, হোল ওই অর্গানাইজেশনে কারা আছে তাকে আমি পেয়ে আমি সেখানে সার্ভে করে দিব। এটা হচ্ছে স্নোবল। যেমন আমি যদি একটা টিপিক্যাল এক্সাম্পল দেই, যে ফর এক্সাম্পল ড্রাগ এডিকশন, ড্রাগ পেডলার, তোমরা ইয়েতে মিডিয়াতে দেখো, বা যে যে ইয়েতে আমাদের ইউনিভার্সিটি বা আশেপাশে এরকম অনেক লোক আছে যারা ইয়ে বিক্রি করে, এরকম কি গাঁজা বিক্রি করে, গাঁজা সেবন করে, এগুলো শুনছো না তোমরা? কি শুনছো, জানো কিনা? হ্যাঁ, এই কথা বলে না কেন? হ্যাঁ, why don't you talk? আমার কি কথা শোনা যাচ্ছে না নাকি? জি স্যার। স্যার শোনা যাচ্ছে, স্যার শুনেছি। হ্যাঁ, কি শুনছো? এবার কি বলছি আমি? স্যার যে গাঁজা সেবন করে, গাঁজা বিক্রি করে স্যার। হ্যাঁ, এটা আমাদের এসব জায়গায় আছে, এটা সত্য কিনা, কিন্তু এটা কি শুনছো কিনা, ঠিক আছে কিনা, তারপরে আমি সামনে যাচ্ছি। তো এটা কিভাবে আইডেন্টিফাই করব? কেউ কি বলবে, কেউ স্বীকার করবে যে আমি বিক্রি করি, বা কেউ স্বীকার করবে আমি গাঁজা খাই, কেউ স্বীকার করবে না। তাহলে তুমি ধরো একটা ইয়ে দিলা, এটা একটা সার্ভে করবে এখন, এদের ব্যাকগ্রাউন্ড কি, হোয়াট ইজ দ্য প্রোফাইল অফ দিস, যে গাঁজা বিক্রেতা, হোয়াট ইজ দ্য প্রোফাইল অফ দিস, যারা সেবন করছে বা ড্রিঙ্ক বা ইয়েতে কি বলবো, তুমি এটার উপর একটা 20 জনের একটা রিসার্চ করবে, কিন্তু এটা কোথায় পাইবা? কেউ কি স্বীকার করবে? বলো। না স্যার। তাহলে এটা কিভাবে তুমি নিবা, বলো, তোমাকে আমি প্রশ্ন করছি। ফার্স্টে হচ্ছে একজনকে খুঁজবো যে হচ্ছে অ্যামাউন্ট বিক্রি করে, তারপর হচ্ছে তাকে বলবে, সে হচ্ছে আরো বিক্রি করে তাদের কাছে আর কি নিয়ে যাবে, এভাবে আইডেন্টিফাই করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্নোবল। অর্থাৎ তুমি একসাথে গিয়ে, যেমন আমি একসাথে 20 জন ছাত্র পেয়ে যাচ্ছি, আমি ক্লাসে বললাম যে 20 জন ছাত্র কে ভালো ইংরেজি বলতে পারবে, কে ভালো একটা ইয়ে, আমি পেয়ে যাব। কিন্তু এখানে কে কে মানে গাজার সাথে জড়িত, আমি এটা পাবো না। তো প্রথম একজনের সাথে খাতির করতে হবে, আর একজনকে আইডেন্টিফাই করে খাতির করলে আস্তে আস্তে সে আরো 2-1 জনের নাম বলে দিবে, অমুক অমুক জায়গায়, তো সে আরো 10 জনের নাম বলে দিবে। তখন এইভাবে একটা নেটওয়ার্ক ইয়ে করা যাবে। এই যে পদ্ধতিতে যে রিসার্চ করা হয়, এই রিসার্চ বলছে কি স্নোবল স্যাম্পলিং। হ্যাঁ, আর কি হইতে পারে? ক্যান ইউ গিভ এনি আদার এক্সাম্পলস? এটা জাস্ট একটা বললাম। এটা এরকম হতে পারে যে, স্যার এরকম হতে পারে স্যার, কখনো যদি কোনো ফোন, সাপোজ আই হ্যাভ লস্ট মাই আইফোন, স্যার আমার যদি আইফোন চুরি হয়ে যায়, তখন আমার যে একটা কমিউনিটি, একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে আইফোনটা চুরি হয়ে গেছে, তখন কোন একটা চুরের সাথে, যারা এরকম ফোন চুরি করে বা ছিনতাইকারী করে, কোন একজনের সাথে আমার একটা কানেক্টিভিটি আছে বা কোন ধরনের একটা সম্পর্ক আছে, তখন তার সাথে আমি বলবো যে এই এরিয়ার মধ্যে এরকম সময় কারা কারা থাকে। তো তার তো ওই গ্রুপের সাথে, ওই গ্রুপটার সাথে বা যারা ছিনতাইকারীদের সাথে ভালো একটা লিঙ্ক আপ আছে, তখন তার মাধ্যমে আমি ওই গ্রুপটার কাছে পৌঁছাবো। তো যারা আমার ফোনটা নিচ্ছে, এটা আমি এরকম ভাবে আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং এর মতো স্যার। ওকে, তো এইভাবে আমি আস্তে আস্তে তখন সব পেয়ে যাব,
এটা হলো স্নোবল স্যাম্পলিং। ওকে, জি স্যার। আর মিক্স স্যাম্পলিংটা হইলো, মিক্স স্যাম্পলিংটা এই দুইটার কম্বিনেশন তোমরা ওরা দেখবা হয়তো। মিক্স স্যাম্পলিংটা প্রথম বলছে, ফর এক্সাম্পল, ওই যে আমার 20 জন ছাত্র আমি ইয়ে করবো, আমি একে সেম এক্সাম্পল, তো সেখানে প্রথমে আমি ফিশবল, হ্যাঁ, হয়তো আমি কি করব বলছে 1000 পপুলেশন, তার মধ্যে আমাকে 20 জন নিতে হবে। তো 1000 পপুলেশন থেকে আমি প্রথম যে কোনো র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমি 100 জনকে নিয়ে নিব। 100 জনকে নিয়ে আবার আমি একটা ওদের 100 জনের একটা তালিকা করব, পরে আমি বলবো যে প্রত্যেক ফিফথ আইটেমটা আমি নিয়ে নিব, বা যে 100 জনের থেকে ফিফথ আইটেম নিলে আমার 20 জন পাবো, তাহলে আমার 20 জন হবে। তো প্রত্যেকটা গ্রুপের ফিফথ আইটেম নিব, কথার কথা, বা থার্ড আইটেম নিব, এইভাবে নিলে আমি 100 জন থেকে 20 জন পাবো। তাহলে এই যে স্যাম্পলিং মেথডটা প্রথম আমরা করছি যেটা, সেটা র্যান্ডম, আর পরে যেটা করছি সেটা হইলো নন র্যান্ডম। আমি নিজেই ইয়ে করছি কত নম্বর আইটেমটা নিব। হ্যাঁ, হয়তো আমার টার্গেট আছে, আমি একজনকে আমার স্যাম্পলের মধ্যে ঢুকাবো বা একজনকে বাদ দিব, তা আমি সেইভাবে আমি স্যাম্পলিং ডিজাইনটা করব। তো এই যে দুইটার যে মিক্স, এখানে র্যান্ডম নন র্যান্ডম দুটাকে বলছে একসাথে মিক্স স্যাম্পলিং। হ্যাঁ, মিক্স স্যাম্পলিং। ওকে, তাহলে এই আমি যতটুকু এগুলো আলোচনা করছি, তোমরা এই জিনিসগুলো দেখো। আমি এর মধ্যে আর তোমাদের ক্লাস ইয়ে হবে 28 তারিখে। আমরা শুরু হইলেই ইয়ে করবো, তোমার যে রিসার্চ প্রপোজাল সেটার লিখে রেডি করবা, সেটার উপর প্রেজেন্টেশন প্রত্যেকদিন 10 জন করে আমি প্রেজেন্টেশন নিব, এবং সাথে ক্লাসের বাকি টুকটাক, হ্যাঁ, যদি আরো যা পারি আমরা মোটামুটি আলোচনা করব, ক্লাসও ইয়ে করবো, আর ওই তারিখ থেকে আমার ইয়ে করবো, এই প্রেজেন্টেশন হবে টার্ম পেপার প্রেজেন্টেশন পুরোটাই হইতে হবে সবারই, তোমরা সেইভাবে ইয়ে করবা। ঠিক আছে, টার্ম পেপার যে রিসার্চ প্রপোজাল বলছি আমি ইয়ে করতে, পরে সেগুলোকে একত্র করে যে ইয়ে পরীক্ষার আমি যদি রেজাল্ট দিয়ে দিতে পারি তোমাদের এই 40 নাম্বারস। আমি অলরেডি আমার ফার্স্ট মিড টার্ম দেখা হয়ে গেছে, হ্যাঁ, এখনো ইয়ে করব। সেকেন্ড মিড টার্মের আগে আমাকে টার্ম পেপার প্রেজেন্টেশন এবং জমা একসাথে দিয়ে দিতে হবে, আমি একসাথে ফাইনালের আগে রেজাল্ট দিয়ে দিব, দুইটা মিলে সেকেন্ড মিড টার্ম। আর আমার ক্লাসের যদি কোনো ইয়ে থাকে আমি এর মধ্যে ইয়ে করে নিতে পারবো। আর সেকেন্ড মিড টার্মের যে সিলেবাস বলে দিচ্ছি, এই ইয়ের থেকে শুরু করে, আচ্ছা আমি বলে দিব, ওই তালটাকে বলে দিব, আমি একটু দেখে নিই, সেটাও আমি এখন থেকে বলে দিব। ঠিক আছে? তো আমি এসব ক্লাস এখানে শেষ দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।